আসসালামু আলাইকুম। আজ ৩০শে ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বেগম জিয়া গৃহবধূ থেকে যেভাবে হয়ে উঠলেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে নিয়ে কি বললেন নরেন্দ্র মোদী। জামাত আমিরের সম্পদের পরিমাণ কত, হলফনামায় কি তথ্য দিলেন। এবার বিস্তারিত। ১৯৮১ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। সেই সময় বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাইরে নিতান্তই একজন গৃহবধূ। ২ শিশু সন্তান তারেক ও কোকোকে নিয়ে তিনি তখন ঢাকা সেনানিবাসে। দল হিসেবে বিএনপি ছিল নেতৃত্বশূন্য, দিশাহারা ও বিভক্ত। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে তিনি দ্রুতই সমালোচনার মুখে পড়েন। বিএনপির ভেতর শুরু হয় নেতৃত্ব নিয়ে টানাপোড়েন। এক পক্ষ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব পুনর্গঠন করতে, অন্য পক্ষ সাত্তারের নেতৃত্বেই এগোতে আগ্রহী ছিল। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেও খালেদা জিয়াকে তখন খুব কমই প্রকাশ্যে দেখা যেত। স্বামী রাষ্ট্র ক্ষমতায় থাকলেও তিনি ছিলেন নিভৃতচারী, সংসারকেন্দ্রিক। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার এক লেখায় খালেদা জিয়াকে বর্ণনা করেছিলেন লাজুক গৃহবধূ হিসেবে, যিনি সন্তানদের নিয়ে সংসারেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। জিয়াউর রহমান হত্যার মানসিক অভিঘাত খালেদা জিয়াকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজনীতিতে আসতে তার অনীহার পেছনে একাধিক কারণ ছিল। স্বামীর করুণ পরিণতি তাকে ভীত করেছিল, পরিবার থেকেও তেমন উৎসাহ ছিল না। রাজনীতির কঠিন ও অনিশ্চিত পথ তাকে দ্বিধায় ফেলেছিল। তবে সময়ের প্রয়োজনে বদলে যায় বাস্তবতা। বিএনপিকে টিকিয়ে রাখতে দলের একাংশ খালেদা জিয়াকেই আপোষ ফর্মুলা হিসেবে সামনে আনে। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তাঁর বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরিতে লিখেছেন, দলের নেতাকর্মীরা দিনের পর দিন তাঁকে রাজনীতিতে আসতে অনুরোধ করেন। কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, AQM বদরুদ্দোজা চৌধুরী, নজরুল ইসলাম খান সহ কয়েকজন শীর্ষ নেতা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। একই বছরের ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন। এর মধ্যেই দলের ভেতরে শুরু হয় নেতৃত্ব নির্বাচন নিয়ে দ্বন্দ্ব। খালেদা জিয়া ও বিচারপতি আব্দুস সাত্তার দুজনেই বিএনপির চেয়ারম্যান পদের প্রার্থী হন। দলের ইতিহাস অনুযায়ী এই পরিস্থিতি এক বিব্রতকর মোড় নেয়। বিচারপতি সাত্তার একাধিকবার খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে সহসভাপতি ও ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং শেষ পর্যন্ত চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখল করলে রাজনৈতিক দৃশ্যপট আমূল বদলে যায়। বিচারপতি সাত্তার কার্যত রাজনীতির আড়ালে চলে যান। বিএনপির ভেতরে খালেদা জিয়ার প্রভাব দ্রুত বাড়তে থাকে। ১৯৮৩ সালের মার্চে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং একই বছরের এপ্রিলে প্রথম বড় রাজনৈতিক ভাষণ দেন। কিছু আপত্তি থাকলেও ধীরে ধীরে তিনি দলের মুখ হয়ে ওঠেন। ১৯৮৪ সালের ১০ মে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব দেশজুড়ে পরিচিত করে তোলে খালেদা জিয়াকে। আন্দোলনের সময় একাধিকবার গ্রেপ্তার হলেও তিনি পিছু হটেননি। ৮০ দশকে সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন খালেদা জিয়া। শেষ পর্যন্ত ১৯৯১ সালে এরশাদের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জয়ী হয়। রাজনৈতিক প্রবেশের মাত্র এক দশকের মধ্যেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। শুরু হয় গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এক অনন্য রাজনৈতিক যাত্রা। পরবর্তীতে ১৯৯১ থেকে ৯৬ ও ২০০১ থেকে ২০০৬ এই ২ মেয়াদে তাঁর শাসনকাল নানা সাফল্য ও বিতর্কে চিহ্নিত হয়। দ্বিতীয় মেয়াদে এসে সরকার ও দল একের পর এক সংকটে পড়ে। সেনাবাহিনীর হস্তক্ষেপ, নির্বাচনী বিপর্যয়, মামলা ও কারাবাস সব মিলিয়ে রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় ছিল কঠিন ও আলোচিত। দীর্ঘ অসুস্থতার পর ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। তবে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বললেন সেটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে এবং গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেয় বিজেপি সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে কেমন অনুভূতি জানাবে এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক শোকবার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে শোকাহত। মোদী মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ যেন এই কঠিন সময়ে তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন। শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, 2015 সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করছেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে। শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী। প্রহসনের রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 30 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডক্টর আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সবসময় তার খোঁজ খবর নিয়েছেন। আরও 2 বছর আগে যদি তাকে পাওয়া যেত তাহলে হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেত। আসিফ নজরুল জানান, তাকে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে। সভায় উপদেষ্টা খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছিল। তিনি বলেন, জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। ওনার জানাজার নামাজে সেটা শৃঙ্খলার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে পালন করার অনুরোধ করছি। তিনি আরও বলেন, সভায় বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সভায় শোক প্রস্তাব পাশ হয়েছে। বিশ্বের যত জায়গায় বাংলাদেশের দূতাবাস রয়েছে সেসব জায়গায় শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্পদের আনুমানিক মূল্য 1,02,73,640 টাকা। এছাড়া হাতে নগদ আছে 7,76,497 টাকা। স্বর্ণ আছে 10 ভরি। পাশাপাশি 11.77 শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য 27 লাখ টাকা। একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ঢাকা 13 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজের নিজের নামে জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। হাতে রয়েছে 1,56,93,872 টাকা। তবে নিজের নামে নেই জমি, বাড়ি, অ্যাপার্টমেন্ট। তবে স্ত্রীর নামে 120 ভরি স্বর্ণ রয়েছে। ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে 2 একর 17 শতক কৃষি জমির আছে, যার আনুমানিক মূল্য 17,71,000 টাকা। বর্তমানে তার কাছে 47,25,834 টাকার সম্পদ আছে। কৃষিখাত থেকে তিনি বছরে 3 লাখ টাকা আয় করেন। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে 27,16,880 টাকার। তার নিজের 2 লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। এছাড়া 4.5 লাখ টাকা মূল্যের যানবাহন সহ 2,40,000 টাকার আসবাবপত্র রয়েছে।
ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এই বৈঠক হয়। এদিন উপদেষ্টার পরিষদের বিশেষ বৈঠক শেষে বেলা 12টার আগে একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টাদের আগেই মন্ত্রণালয়ে হাজির হন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। প্রায় আধ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে হাইকমিশনারকে নিয়ে বৈঠক করেন দুই উপদেষ্টা। বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হাইকমিশনারকে ডেকে আনি, আলোচনা করি। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সোমবার রাতে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও ময়মনসিংহে পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতে থাকা বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন। এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 2 সপ্তাহের ব্যবধানে দুই দেশ দুবার করে পরস্পরের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানিয়েছে। সবশেষ গত 23 ডিসেম্বর দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর জের ধরে এদিন বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। একই দিনে দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলবের ঘটনা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটাই প্রথম। আমজনতা দলের সহসভাপতি সাধনা মহল দল ত্যাগ করেছেন। নিজের ফেসবুক আইডিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন, যদিও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তবে কিছু মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি দলের নতুন সদস্য হিরো আলমের যোগদান তার এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। সেদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম বা হিরো আলম সদ্য নিবন্ধনপ্রাপ্ত আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এরপরই সাধনা মহল পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি আমজনতার দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তারেক ভাই এবং দলের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। আশা করি বড় ক্ষতি হওয়ার আগে ইনারা এই রাজনৈতিক ভুল সমাধান করার সুযোগ পাবেন। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে যদি দুটো বিষয় রাখা হয়, টাকা এবং বুদ্ধি, আপনি কোনটা নেবেন? অনেকেই হয়তো টাকা নিয়ে নেবেন, বুদ্ধিকে নেবেন না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই টাকা না নিয়ে বুদ্ধি নেবেন। এই পৃথিবীতে যারা টাকা বানিয়েছেন, বড় হয়েছেন, প্রত্যেকেই কিন্তু বুদ্ধির জোরে হয়েছেন। আবার আপনি টাকা নিলেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নেই, তাহলে মুহূর্তেই সেই টাকা খরচ হয়ে যাবে, আপনি শূন্য হয়ে যাবেন। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বুদ্ধি। আমি আরেকটু বাড়িয়ে যদি বলি, প্রজ্ঞা। আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা চান, আপনি কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে বুদ্ধি চান, কৌশল জানতে চান, এটাই হবে জীবনের বড় অর্জন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পূর্ব আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চলের দেশ সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতি লক্ষ্য করলেই তাতে হামলা করবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হুথি গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি। সোমালিয়ার পূর্বাঞ্চলে এবং এডেন উপসাগরের দক্ষিণে অবস্থিত 1,76,120 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ড সোমালিল্যান্ড দীর্ঘ কয়েক দশক ব্যাপী গৃহযুদ্ধের পর 1991 সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে। তবে স্বাধীনতা ঘোষণার 3 দশক অতিক্রান্ত হওয়ার পরও কোনো দেশের স্বীকৃতি দেয়নি এবং জাতিসংঘের সদস্যপদ পায়নি সোমালিল্যান্ড। ইসরায়েলি প্রথম স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সোমালিল্যান্ডকে। গত 26 ডিসেম্বর শুক্রবার ইসরায়েলের কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে সোমালিল্যান্ড।
অবশ্য সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ায় বিশ্বজুড়ে সমালোচনা চলছে ইসরায়েলের। মিশর, তুরস্ক, ইরান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল, ওআইসি, আরব লীগ এবং ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সোমালিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকেও এক যুক্তরাষ্ট্র ছাড়া পরিষদের অন্য সব সদস্য রাষ্ট্র ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সোমালিয়া ও ইয়েমেন উভয়ই অ্যাডেন সাগরের উপকূলে অবস্থিত। সোমবারের বিবৃতিতে আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েলের এ আগ্রাসী পদক্ষেপ সোমালিয়া এবং ইয়েমেন উভয়ের জন্যই হুমকিস্বরূপ। তাই হুথি গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতিকে লক্ষ্যবস্তু করা হবে। প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলো লক্ষ্য করে নিয়মিত রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। তবে 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতির পর থেকে হামলা বন্ধ রেখেছে হুথি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।